তাহলে লসটা কি? মানে লসটা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে তারা কিছু করে না, শুধু শুধু বসে থাকে। এখন কোনো একটা গবেষণায় যদি বাইর হয় যে তারা কিছু না কিছু করে, মুদি দোকানদারি হইলেও করে, ফেরিওয়ালা হইলেও হয়, সরকারি চাকরি খুঁজতে গিয়ে তারা সংবাদপত্রে আমার মতো কাজ করে, ওইটা যদি হয় তাহলে কি আপনি মনে করবেন 35 পর্যন্ত বাড়ানো যুক্তিযুক্ত? আমি একটা কথা বলি আপনাকে, আমি আমার নিজের জীবন থেকে একটা এক্সাম্পল দিই। জি জি, কামাল ভাই শেষ করুন। জনাব এনায়েত খান কামাল ভাই শেষ করুন। আমি এক্সাম্পলটা শেষ করি। জি, আমি শেষ করি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার রুমে আমার একজন লোক আমার পাশেই আমার রুমে থাকতেন। উনি অন্য একটা ডিপার্টমেন্টে পড়তেন। উনি ডিগ্রি পাস করে ওখানে প্রিলিমিনারি ভর্তি হইতে আসছিলেন বোটানিতে। ওই ভদ্রলোক যেই দিন ভর্তি হইতে আসছেন ওই দিন থেকে উনি চাকরি ইন্টারভিউ দিতেন। 81 বার ইন্টারভিউ দেওয়ার পর ওনার চাকরি হয়েছে। আমার মনে হচ্ছে তাহলে আপনি মনে করছেন যে 30 বছর বয়স পার হলে একটা লোককে বলা উচিত যে তুমি আর ইউ আর গুড ফর নাথিং, তুমি এখন যদি অনেক ক্রিয়েটিভ হও, তুমি তোমার মতো করে চাকরি বা কাজ বা উপার্জন খুঁজে বেড়াও, এইটা ভালো। কেন আপনি বলবেন সে এন্টারপ্রেনিউর হবে, সে অনেক কাজ করতে পারবে, তার সরকারি চাকরির পিছনে কেন দৌড়াইতে হবে? আরো বহু কাজ আছে, সরকারি বেসরকারি সব চাকরিতে করবে, কিন্তু সরকারি বেসরকারি সব চাকরিতেই তার জন্য 10 বছর বসে থাকবে সে। না, আমি বুঝতে পারি না 10 বছর বসে থাকবে। এন্টারপ্রেনার হওয়া কি বাংলাদেশে এতই সহজ? জি, আমাদেরকে একটু বলতে পারেন যে চাকুরিতে প্রবেশের জন্য বয়স সীমা থাকার আসলে দরকারটা কি? মানে চাকুরি এমন কি একটা জিনিস যেটা 30 বছর বয়স পর্যন্ত মানুষ এটাতে প্রবেশ করার জন্য যোগ্য থাকে, 30 বছর পেরোলেই এটাতে আসলে অযোগ্য হয়ে যায়? মানে এইটার আসলে কোনো কারণ রয়েছে কিনা? আমরা যদি এরকম একটা জেনারিক প্রশ্ন দিয়ে আসলে শুরু করি। জনাব নজরুল ইসলাম খান। আসলে যে কোনো বয়সে যোগ্য থাকতে পারে, কিন্তু কিছু বিষয় আছে। প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের দেশে লক্ষ্য করা যায় যে পাশ করার পরে সবকিছু বাদ দিয়ে চাকরির জন্য লেখাপড়া করে, কোনো প্রোডাক্টিভ কাজে নিয়োজিত হয় না। সুতরাং তারা একটা জীবনের বড় সময় কোনো কিছুই করে না, চাকরির অনুসন্ধানে ব্যস্ত থাকে। তাহলে সে কবে ছেলেমেয়ের এইজ করবে, কবে দেশকে সেবা দেবে বা কোনো কাজ করবে, কবে সে ট্রেইনড আপ হবে? তার কারণ শিক্ষা হচ্ছে জীবনের জন্য সাধারণ প্রস্তুতি, প্রশিক্ষণ হচ্ছে বিশেষ কাজের জন্য বিশেষ প্রস্তুতি। আর এই দুটি প্রয়োগ করলে এক্সপেরিয়েন্স হয়, সে এক্সপেরিয়েন্সই বা পাবে কোথা থেকে? আর একটা বিষয় হচ্ছে, আমরা জানি বায়োলজিক্যালি যদি আমরা দেখি, মেয়েদের 16, ছেলেদের 18 এরকম পিউবার্টি আসে, কিন্তু 25 বছর পরে কিন্তু অ্যাট্রফি হয়, ডিজেনারেশন হয়, সকল সেল মাসেল সবকিছু কিন্তু আস্তে আস্তে ডিজেনারেট করতে থাকে। সুতরাং সবচেয়ে যে বেস্ট টাইমটা, সেই টাইমটা চাকরির খোঁজে যদি থাকে তাহলে কি করে হবে? তবে একটা বিষয় আছে, উন্নত দেশগুলোতে ছাত্র অবস্থাতেই কাজ করে, সেখানে এক্সপেরিয়েন্স সে গ্যাদার করে এবং সেখানে কিন্তু কাজের কোনো অভাব হয় না। যদিও আমরা দেখি স্ট্যাটিস্টিক্সে এত % বেকার, কিন্তু বিভিন্ন ধরনের কাজ তারা করতে পারে, তার যেটা পাওয়ার যোগ্য তার চেয়ে অন্য ধরনের। কিন্তু আমাদের দেশে এই কালচার নেই, ছাত্র অবস্থাতে চাকরি করার এই কালচারটা নেই বললে চলে। সেটা একটা বড় ধরনের কিন্তু কারণ আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যদি লক্ষ্য করি যে সিভিল সার্ভিস কিন্তু বেশ স্ট্রেসফুল, কিন্তু তাকে সেগুলো সামাল দেওয়ার জন্য কিছু বিশেষ প্রশিক্ষণেরও দরকার হয়। এবং যদি বেশি বয়স্ক হয়, আমাদের দেশে বেশি বয়স্ক সিভিল সার্ভেন্টদেরকে নেওয়া হয়েছে, তারা কিন্তু কখনোই জনসাধারণ আমরা দেখছি যে নানা রকমের সমালোচনা করে, পত্রিকা বা মিডিয়ার লোকেরাও সমালোচনা করছে, সিভিল সার্ভিসের লোকেরাও সমালোচনা করেছে। কিন্তু তো আমরা একটা দেশের কালচারও কিন্তু একটা বিষয়, আমাদের দেশে কালচার কিন্তু তা নেই। তবে আমার মনে হয় যদি একেবারে টোটালি বয়স উঠাই দেওয়া হয়, অসুবিধা কে আছে? টোটালি চাকরির সময়সীমা উঠাই দেওয়া হয়, তাহলে অসুবিধা কে আছে? মেডিকেলে যারা ফিট থাকবে তারা যতদিন বাঁচে ততদিন কাজ করবে, তাহলে অসুবিধা কে হয়? তাহলে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন একটা পার্টিকুলার এজে ভর্তি করে? তাহলে ওপেন করে দিক সবগুলো, কোথাও কোনো বয়সের বার নেই, যে কোনো জায়গায় ওপেন করে দেবে, সেভাবে কাজ করবে। আমার মনে হয় যে জনাব এনায়েত খান তার সহজসুলভ ভঙ্গিতে দারুণভাবে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, যে পাটাতন যেভাবে আমরা বলি। কিন্তু আমাদের কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা দিয়ে যদি আমরা একটা শুরু করি। আপনি বলেছেন যে চাকরিতে ঢোকার আগে চাকরির জন্যই পড়াশোনা করে, আর কোনো কিছু করে না, অর্থাৎ অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যে দিনের যোগ হয় না। আমার বিনীত প্রশ্ন যে কয়জন এটা অ্যাফোর্ড করতে পারে? আমরা তো জানি যে যারাই সরকারি চাকরির জন্য বসে তারা
আসলে নানাভাবে নানা কিছুই করে। অনেকে প্রাইভেট কোম্পানিতে জব করে, যে জব পায় না সে টিউশনি করে, যে টিউশনি পায় না সে হচ্ছে যে অন্য কোনোভাবে অর্থনীতির সাথে যুক্ত হয়। কয়জন এফোর্ড করতে পারে যে যতদিন চাকরি পাবো না আমি বসে বসে পড়াশোনা করব? আপনি মাসেল ডিজেনারেশনের কথা বলতেছিলেন, সেই কথা কি আসলে ব্রেনের জন্য প্রযোজ্য কিনা? মাসেল এবং ব্রেনের মধ্যে সেই সমন্বয়টা কতক্ষণের জন্য? না, সকল মাসেল আমি মানলাম, সকল কোষ, কিন্তু সেটা ব্রেনের জন্য প্রযোজ্য কিনা সেটা আপনি বলবেন। আপনি বলছেন যে স্ট্রেসফুল হওয়ার কথা, সেইটার স্ট্রেসটা আসলে 30-এর পরে 35-এ কেন সামাল দিতে পারবেন? আপনি কালচারের কথা বলছিলেন, সকল দিক থেকে আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে কেন এটা দেওয়া হয় না, বিশ্ববিদ্যালয়ে দিতেই পারে, বিশ্ববিদ্যালয়ে দিল না বলে আরেক জায়গায় এটা দেওয়া যাবে না, সেইটা কেমন কথা? আপনি যদি খুব সংক্ষেপে বলতেন। অনেকগুলি প্রশ্নের অবতারণা আমিও করলাম আসলে। দেখুন, স্ট্যাটিস্টিক্স আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত হতে পারছি না। স্ট্যাটিস্টিক্স বলে বেশিরভাগই কিন্তু চাকরি খোঁজাখুঁজির কাজে ব্যস্ত থাকে। যারা চাকরি পাওয়ার যোগ্য তারা কিন্তু 1-2 বারেই পেয়ে যায়, সেটা আমি দেখেছি। আর কোয়ালিটিও আমরা কাজ করতে গিয়ে দেখেছি। আমি মাঝে মাঝে বিশেষ ইন্টারভিউতে যাই, 7-8 বার দিয়ে যারা পায় তারা দেখা যায়, অভিজ্ঞতা থেকে দেখা যায় ভালো হয় না। কিন্তু আমাদের এখানে রিসার্চ নেই সেইভাবে। আমার জানা মতে বেশিরভাগই এটা করে, আমাদের কাছেও আসে, হতাশা প্রকাশ করে। তো 35 বছরে চাকরি পাবে কবে, আর ছেলে মেয়ে রেইজ করবে কবে, টাকা পয়সা জমাবে কবে? তাকে তো আমার মনে হয় যে তাকে গ্র্যাচুইটির টাকা নিয়েই বিয়ে শাদী করতে হবে। আপনি যদি খেয়াল করেন যে ব্রিটিশ সিভিল সার্ভিস যখন শুরু হয়েছে তখন বয়স কত ছিল? তখন কিন্তু ম্যাক্সিমাম বয়স ছিল 23 বছর। তারপরে যদি লক্ষ্য করেন যে আমি একটু খালি বলি, আপনি যখন ব্রিটিশ সিভিল সার্ভিসের কথা বলছিলেন তখন গড় আয়ু ছিল 50-এর কিছু বেশি। বাংলাদেশে গড় আয়ু একটা দীর্ঘ সময় 54 থেকে 58 ছিল, যখন আপনারা 57 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন। বাংলাদেশে গড় আয়ু এখন 72 পেরিয়ে 73-এর দরজায় করানোর চেয়ে কয়দিন পরে এটা 75 হবে। এখন 35-এ একটা মানুষ জীবন শুরু করলে সেটা কি এমন অসুবিধা? আমি কিন্তু ইউরোপের অনেক দেশে দেখছি, পর্তুগালের কথা আমি এখনই বলতে পারি যে পর্তুগালে কিন্তু তার সিরিয়াস চাকরি মানুষ 45 বছরের বয়সে শুরু করে না। অন্য দেশে ইউরোপ, আপনি যে দেশের কথা বলছেন ওই দেশে চাকরি পেতে যে কোনো কাজ করতে অসুবিধা হয় না। আমাদের এখানে কিন্তু সহজে পাওয়া যায় না। পর্তুগালের কথা, আমাদের এবং তাদের কালচারটা কিন্তু ভিন্ন, আমাদের এবং তাদের প্রেক্ষাপট ভিন্ন, সেই জন্য বলছি। তবে ওপেন করে দিক, তাহলে একেবারে যে কোনো বয়সে ঢুকতে পারবে, যে কোনো বয়স পর্যন্ত কাজ করতে পারবে, যতদিন ফিট থাকে, মেডিকেল সার্টিফিকেট, কোনো অসুবিধা নাই। বুড়ো বয়সে আমরা যে ভর্তি হব যদি কোথাও দরকার হয়, আবার কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে। কিন্তু 35 বছর কোন যুক্তিতে করবেন? ওই ব্রিটিশ সিভিল সার্ভেন্ট তখনও কিন্তু বলা ছিল মিনিমাম 25 বছর চাকরি করতে হবে। এটা কিন্তু 1843 সাল থেকে হয়েছে। 25 বছর মিনিমাম চাকরি করতে হবে। সে সময় বলা ছিল 3 বারের বেশি কিন্তু পরীক্ষা দিতে পারতো না ইম্পেরিয়াল সিভিল সার্ভিসে। এখনো কিন্তু আমি মনে করি বিসিএস এ একজনকে 3 বারের বেশি দেওয়া ঠিক না। এগুলো স্টাডি দরকার, এগুলো রিসার্চ দরকার। পর্তুগাল আর বাংলাদেশ এক না। না, আমি বলছিলাম পর্তুগালের কথা উদাহরণ হিসেবে, তারা সিরিয়াস জীবন শুরু করে। জি, আরেকটা কথা, আচ্ছা আরেকটা কথা বলছিলেন, আমি এটা আপনাকে আমার মনে হয় উত্তর দেওয়া দরকার। আপনি যে কোনো রিসার্চ যদি দেখেন, 25 বছরের পর থেকে যে কোনো সেল এনিথিং অ্যাট্রফি হয়, সে তারপরে থেকে 25 বছর পর্যন্ত একেবারে ফুল গ্রোন, তারপরে কিন্তু আস্তে আস্তে হয়, শুধু মাসেল বলে না, এভরিথিং। তবে একটা জিনিস, বয়স বাড়ার সাথে সাথে এক্সপেরিয়েন্স হয়, কিন্তু সে রিজনিং করতে শেখে, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বায়োলজিক্যাল ক্যাপাসিটি কিন্তু কমে, কিন্তু তার রিজনিং যখন সিসের জনাব এনায়েত খান, আমি একটু শুধু বলতে চাই যে আমি কিন্তু, মানে আপনি আমাকে না চিনতে পারেন, আমি কিন্তু আপনাকে আসলে 30 বছর ধরে চিনি, এবং এই 30 বছর ধরে আমার কথা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে প্রতিদিনই চোখা হতে দেখছি, শার্প হতে দেখছি। আরেকজনের নাম আমি করতে পারি, যিনি 75 বছর পেরিয়ে বাংলাদেশ শাসন করতেছেন এখন, শেখ হাসিনা। তিনিও কিন্তু প্রতি বছরই চোখা হচ্ছেন। এন্ট্রপি বা তার মানে কোনো ওরকম কোনো ক্ষয় আমি আপনারও দেখি না, শেখ হাসিনারও দেখি না। না, ওইটা হচ্ছে কোন ধরনের কাজ করে তারপরে নির্ভর করে। তার কারণ আপনি যদি দেখেন, সিসেরোর আজ থেকে 2000 বছর আগের একটা বই আছে, সেই বইয়ে বলা আছে হাউ টু গ্রো ওল্ড। তারপরে আরেকটা বই আছে হাউ টু ডাই, সিসেরোর লেখা। তার মানে না এই যে আত্মহত্যা করা তা না,
তার মানে একটা বুড়ো যখন বয়স হয় ওই বইতে বলছে তুমি অনেক কিছু করতে পারবে না, আবার অনেক নতুন কিছু করতে পারো, তুমি লিখতে পারো, তুমি অ্যাডভাইস করতে পারো, আরো অনেক কাজ করতে পারো। কিন্তু বুড়ো বয়সের লোকদের যদি আর একটা কাজ করান সে কিন্তু পারবে না। সুতরাং এটা বয়সের সাথে কিছু অবশ্যই রিজনিং এর, নলেজের, এক্সপেরিয়েন্সের আলাদা একটা মূল্য আছে, কিন্তু অন্য সব কাজ তারা করতে পারবে তা ঠিক না। কিছু কিছু বিষয় অবশ্যই তারা শার্প হয়। রাষ্ট্রনায়ক যারা হয়, যারা পলিটিক্স করে, তারা তো অবশ্যই সেই সব বিষয়ে অভিজ্ঞতা নিয়ে তখন এডুকেশন, ট্রেনিং, এক্সপেরিয়েন্স তিনটাই পারফেক্ট করে। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল ভাই, আপনি শুনলেন জনাব এনায়েত খান সাবেক সচিব, খুব দুর্দান্ত সচিব ছিলেন তিনি। সচিব হয়ে অবসরের পরে তিনি বঙ্গবন্ধু জাদুঘরের দায়িত্বে গেছেন। বঙ্গবন্ধু জাদুঘরের দায়িত্বের পরেও তিনি আসলে অনেক দায়িত্ব পালন করেন, অনেক কর্মর। ইদানিং আবার তিনি আরও অনেক কাজের সাথে তিনি যুক্ত। তারপরেও তিনি বলছেন যে আসলে বয়সের ব্যাপারটা নিয়ে, সেটি একটি আপনি নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমি উনারই একটি কথা থেকে আমাদের যে প্রশ্ন সেটা বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় শক্তি হিসাবে যেটি বলা হয় সেটা হচ্ছে আমাদের তারুণ্য, আমাদের যুব সমাজ। আমি এটি আসলে আজকে সারাদিন এটি দেখছিলাম, তারা যদি 35 বছর পর্যন্ত জীবনের গতিপথের দিশাই না পায় বা শুরুটাই যদি তারা না করতে পারে, তবে দেশের অর্থনীতি বা ব্যবসায় বাণিজ্যে এটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে কিনা। 25-26-এও যদি আমি ধরে নেই পড়ালেখা শেষ হয়, তাহলে 10 বছর একটা মানুষ শুধু জীবনের কোন জায়গা থেকে সে জীবন শুরু করবে তার অপেক্ষায় থাকবে। আমি কিন্তু আসলে কামাল ভাই এখানেও আপনি একটু সাহায্য চাই। আপনি দীর্ঘদিন শিক্ষা থেকে শুরু করে অনেক ধরনের বিটি আপনি কাজ করেছেন, একদম রিপোর্টার আমল থেকে। সেইটা থেকে একটা মানুষের বয়স আসলে আমরা আগে থেকে একটু আমরা কমায় রাখি। পড়াশোনা করতে আমি যতই সেশন জট এই হিসাবটি না করি, আমি আসলে কত বছর বয়সে গিয়ে মাস্টার্স পাস করি, সেই জায়গা থেকেও যদি আপনি একটু অ্যাড্রেস করেন বিষয়গুলো জনাব মাসুদ কামাল। না, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, মানুষ 35 বছর পর্যন্ত চাকরি খুঁজতে চায় কেন? এই যে তাদের আকাঙ্ক্ষাটা 35 কেন? নজরুল ইসলাম খান সাহেব কিন্তু বললেন যেটা ওপেন করে দেন, সেটাও কিন্তু হতে পারে এই কারণে যে আসলে বিষয়টা হলো তাকে কি করতে হবে, তাকে চাকরি খুঁজতে হয় কেন, তাকে চাকরির জন্য এরকম হাপিত্তেশ করতে হয় কেন? এটা একবার ভাবছেন যে আমরা বলছি যে অন্য কিছু করেন, অন্য কিছু করতে চায় না কেন? অথবা অন্য কিছু করার কি সুযোগটা আছে? দেখেন আমাদের সোসাইটির কথা একবার ভাবেন, যখন তার বয়স 25 হয়ে যায় তখন তার সংসার শুরু করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তার ফ্যামিলি তাকে চাপ দেয় বিয়ে করো, এবং যখনই সে বিয়ে করতে যায় তখন তার সংসার থেকে বলা হয় যে বিয়ে যে করবা বউরে খাওয়া বাকি। এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন, এই প্রশ্নের মুখোমুখি হয় নাই এই দেশের যুব সমাজের মধ্যে পাবেন না আপনি। তুমি খাওয়া বাকি, এখন এই খাওয়ানোর প্রশ্ন যখন উঠে তখন সে তো বলে তাহলে আমাকে চাকরি করতে হবে। তাহলে তো আমি আর চিন্তা মনে করলাম দেশ নিয়ে আমি অনেক চিন্তা করতে চাই এই সময়টা, সেই বিলাসিতা করার সময় কি তার আছে? তাকে চাকরি খুঁজতে হবে। আপনি তাকে সেই চাকরি খোঁজার জন্য কতক্ষণ সময় দিবেন? সে এই যে আমাদের এখানে কি হয় যে লেখাপড়াটা সে করে বেসিক্যালি সেটা সে করে একটা চাকরি পাওয়ার জন্য। এটাই তো আমাদের ফরম্যাট। এখন আপনি বলবেন কেন এটা হয়েছে? এটা কেন হয়েছে এই জন্য কি ওই ছাত্র দায়ী? ওই ছাত্র জানে নাকি এই সিস্টেমটা যারা ক্রিয়েট করেছে, যারা দেশটা চালায় তারা বলবে কথাটা? তারা কেন এমন পদ্ধতি তৈরি করলো যে একটা স্টুডেন্টকে প্রথম দিন থেকে শুরুই করে চাকরির জন্য? যেমন সায়েন্স থেকে এখন দেখেন আপনার কমার্সের উপরে অনেক কিন্তু দেখবেন স্টুডেন্টদের একটা ঝোঁক আছে। কেন ঝোঁক আছে? কমার্সে ভালো চাকরি পাওয়া যায়। এই যে বিষয়গুলো, আমার যে শিক্ষা ব্যবস্থায় আপনার জব ওরিয়েন্টেড, সেখানে আপনি আশা করছেন একটা ছেলে 25-26 বছর পর্যন্ত থাকবে, 27 বছরে মাস্টার্স করে তারপরে সে পরীক্ষার জন্য সে মাত্র টাইম পাবে 3 বছর। কামাল ভাই একটা করে হিসাব করি, আপনি আমাকে একটু অঙ্ক করে দেখান তো 27 বছরে কেমনে মাস্টার্স পাস করে? আমাদের মাস্টাররা আমাদের সবার বয়স গড়ে 14.5 বছর বয়সে মেট্রিক পাস করায়। আমার বয়স যাই থাক না কেন, আমার রেজিস্ট্রেশনে 14.5 বছর বয়সে আমাকে মেট্রিক পাস করায়, 16.5 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করায়। কামাল ভাই 15 বছর বয়সে করায়, 15 বছরের বড় কেউ মেট্রিক পরীক্ষা দিয়েছে আমি দেখেন। এখনকার আমি বাপ মাকে দেখেছি একদম অ্যাকুরেট বয়সটাই দেয় 15। সেটা
এখন তাই 15 এখন বারবার অ্যাকুরেট বয়স দেয় 15 আপনি 16 ধরেন। আচ্ছা আমি 16 ধরেন, ইন্টারমিডিয়েট 18 ধরেন ইন্টারমিডিয়েট 18 তখন ওই যে মাঝখানে গ্যাপ হয়ে যায় 19 না, কোনো ইন্টারমিডিয়েটে কোনো গ্যাপ নাই কামাল ভাই। 90 সালে মেট্রিক পরীক্ষা আমি দিছি, 92 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, কোনো গ্যাপ নাই। আচ্ছা ঠিক আছে 18 ধরলাম, 18 ধরেন 18 তারপরে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তার পরের বছর গিয়া 19, এখানে মাঝখানে 6 মাস যাবে না গেল। আমি 19 বছরে কোচিং টোচিং করবে 6 মাস আরো। আমি এক বছর ধরলাম, 19 এ গিয়ে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। ধরেন 19 হ্যাঁ ধরেন 19 আপনি অনার্স পাস করবেন হচ্ছে 4 বছরে, এর বেশি সময় এখন আর কোনো। অনার্স পাস করবেন আপনি 4 বছরে কোথায়? ইউনিভার্সিটিতে। আজকে আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিল, আজকে আপনাদের এই বিজ্ঞাপন দেখে সে আসলো, সে এই আপনার কুষ্টিয়ার থেকে পাস করে ইসলামিক বিশ্ববিদ্যালয়তে পাস করছে, তার পাস করতে সময় লেগেছে 8 বছর, সে মাত্র পাস করে আসছে। 8 বছর সময় লাগছে? এইটা 8 বছর লেগেছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। মানে সে কি রেগুলার স্টুডেন্ট? রেগুলার স্টুডেন্ট? সে স্টুডেন্ট, হ্যাঁ রেগুলার স্টুডেন্ট। রেগুলার পরীক্ষা দিছে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে সে আজকে। না রেগুলার পরীক্ষা দিছে কিনা, মানে কারো তো অনেক বেশি সময় লাগতে পারে। রেগুলার পরীক্ষা দিছে ওটা তো আমি এখন তো সে আমার সামনে নাই, সে আমাকে বলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা বুঝছি। তাহলে আপনি 27 বলতেছেন, তাহলে 27 এর পরে মানে আপনি বলতেছেন এইভাবে গেলে 27 বছর হবে। 27 এ গেলে তাহলে যদি 27 হয়, আপনি ধরেন 26, আপনি 26 ধরেন, জি 26 এর পর সে আর সময় পাচ্ছে 4 বছর কি করার জন্য? চাকরি পাওয়ার জন্য। যদি সে চাকরি না পায় তাহলে তার 26 বছরের সাধনা কিন্তু ব্যর্থ। কামাল ভাই পরীক্ষা দেওয়ার জন্য 4 বছর, কামাল ভাই ব্যর্থ। কামাল ভাই 4 বছর হলো পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য না। মানে 30 বছর 29 বছর 364 দিন বয়সেও সে পরীক্ষায় বসতে পারবে। মানে ফর্ম যদি ফিল আপ করে ফেলতে পারে সে পরীক্ষায় বসতে পারবে 29 বছর 364 বছর। হ্যাঁ, তাহলে সে 4 বছর সময় পাচ্ছে। 4 বছরে সে 3টা বিসিএস পাবে, রাইট? 3টা বিসিএস পাবে। 4 বছর সময় পাচ্ছে, আমি বলছি হ্যাঁ 4 বছর সে সময় পাচ্ছে। এই 4 বছরের মধ্যে যদি তার এই চাকরিটা যদি সে মনে করেন পাস না করতে পারে, তাহলে তার 26 বছর যে কাজটা করলো এই সাধনা ব্যর্থ একদম। না কামাল ভাই, সে যে কাজটা করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, এই ব্যবসা বাণিজ্য করার জন্য তার তো 26 বছর পড়াশোনার দরকার ছিল না। কামাল ভাই আমি একটু আপনাকে শুনেন, কামাল ভাই আপনাকে আমি একটু বলি যে সরকারি চাকরি তো আমরা ধরে নেই, একটা সরকারি চাকরিও বাড়তেছে না, কিন্তু তার শুধু পরীক্ষায় বসার বছর 5 বছর বাইরে যাচ্ছে। তাইলে তো সে আসলে, আমরা যদি একটা গোষ্ঠী হিসাবে ভাবি, 2 লাখ পরীক্ষা দিলে 2000 চান্স পাবে, 1,98,000 চান্স পাবে না আসলে সরকারি চাকরিতে। সিস্টেমটাই এইটা। তাহলে কি তার জীবন ব্যর্থ হয়ে গেল? প্রতি বছর আপনি যদি 30 থেকে 35 করে দেন, আপনি যদি 30 থেকে 35 করে দেন, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই দাবি কিন্তু আমি করছি না, সমস্যাটা তো অন্য জায়গায়। ওই যে আপনি যে হিসাবটা দিলেন, 2 লক্ষ পরীক্ষা দেয়, 2000 চান্স পায়, বাকি অথবা 20,000 চান্স পায়, বাকি 20,000 না 5,000 ম্যাক্সিমাম। তাহলে আপনার 1,95,000ই পায় না। ওই 1,95,000 যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা তো রাষ্ট্রের দায়িত্ব। এটা ওইটা নিয়ে তো আমি সমাধান করতে যাচ্ছি না। বাট আমার ব্যাপারটা হলো এই জায়গাটাতে যে সেক্ষেত্রে হয় কি, তার জন্য স্পেসটা একটু বাড়ে। এখন যারা 35 দাবি করতেছে, তারা যদি কালকে বলে ভাই আমাকে 40 করেন, তাহলে বলতে ভাই তুমি 35ই পাও না, আবার 40 চাও কেন? সে যদি বলে এটা আপনি উন্মুক্ত করে দেন, বলবে তুমি তো চাকরি পাও না, আবার উন্মুক্ত চাও কেন? এগুলো হলো অন্য হিসাব। আপনি ফিগারটা, ম্যাজিক ফিগারটা ধরবার কোনো দরকার নেই, ওটা 35ই হতে হবে, আমি তা বলছি না। বাট আমি বলছি এই ক্রাইসিস জন্য আমি তো একটা বদ্ধ ঘরে আপনার সবাইকে আটকে রাখছেন রে ভাই। আপনি একটা 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে 20 জন লোককে ঢুকাই রাখছেন। আমি যদি বলি যে ঘরটাকে আপনি 10 ফুট বাই 10 ফুটের চেয়ে 15 ফুট বাই 15 ফুট করে দেন, তাহলে তো একটু রিল্যাক্স হবো নাকি হবো না? না ঠিক আছে, আমি কিন্তু মুক্ত হব না, আমি বন্দেই থাকবো, কিন্তু একটু তো রিল্যাক্স হবো। এইটুক দাবিও তাকে আপনি করতে দিবেন না। আমার মনে হয়, শুনেন, আমার মনে হয় আমি কামাল ভাইয়ের সাথে এই জায়গায় একদম একমত। জি জি বলেন আপনি। আমি একটু বলি, উনি অনেক জ্ঞানী লোক, উনি অনেক পড়াশোনা করা লোক, জানেনও অনেক, দিন দুনিয়ার অনেক খবর টবর রাখেন। উনি যে কথাটা বলেন, এই কথাটা আমি কিছু বুঝলাম না। উনি বললেন কি যে আপনি পর্তুগালের উদাহরণ দিলেন, উনি বললেন পর্তুগালের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনা হয় না। আমি মানি, আমি ওনাকে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, তাহলে বাংলাদেশের সঙ্গে আমি কোন দেশে তুলনা করব? আমি কোন দেশে তুলনা করব? আমি কি ভারতে তুলনা করব? ভারতের যে সিভিল সার্ভিস পরীক্ষা, ওনার মিনিমাম বয়স হলো 36 বছর, তো করে দেন এটা।
আমি কোন দেশে থেকে তুলনা করবো? আমার জানা মতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোন দেশের মানে চাকরিতে ঢোকার ম্যাক্সিমাম এই 30 বছর না, একমাত্র পাকিস্তানের। কামাল ভাই, আমি কি পাকিস্তানের সাথে আমার তুলনা করব? কামাল ভাইয়ের বক্তব্যের সাথে আমি একমত। কামাল ভাই আমি আবার আসবো আপনার কাছে। আমি একদম কামাল ভাইয়ের সাথে একমত যে বয়স সীমা থাকার দরকার কি। আমরা বিসিএস পরীক্ষা যখন দিয়েছি আমাদের শুধু পরীক্ষায় বসাই না, আমাদের শারীরিক মানসিকভাবে সম্পূর্ণভাবে পরীক্ষা নিয়ে তারপরে আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। আপনি 35 বছরের একজন যদি পাশ করে চূড়ান্তভাবে সুপারিশ হয়ে আসতে পারে কোনো চাকরির জন্য, তাকে আপনি আটকাবেন কি শর্তে? জনাব এনায়েত খান, যে না সে তার 30 হয়ে গেলে সে আর পারবে না একটা কোনো কাজ করতে। না, এই যুক্তিটা হচ্ছে, দেখুন আমার মেয়ে তো 22 বছরে পাশ করেছে, তা আমি বাদ দিলাম যে আরো বেশি বয়সে, কিন্তু ওই যে 8 বছর লাগে এটা আমার জানা মতে এখন নেই, এটা পুরানো। এখন বিষয় হচ্ছে যে আমরা বলছি যে উন্নত দেশ হব, তাহলে আমাদের প্রত্যেকের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তো আমি যদি 10 বছর ধরে চাকরি খুঁজি তাহলে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়বে? বেকার থাকি 10 বছর, কোনো কাজ না করি, কন্ট্রিবিউট না করি। এখন প্রশ্ন হচ্ছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এই 10 বছরে যদি অন্য কিছু করতো সেটা হতো, কিন্তু আমি দেখেছি করে না। আমাদের কাছে আমি আপনার সাথে বিনয়ের সাথে এখানে দ্বিমত পোষণ করি। বাংলাদেশে যারা নিম্ন মধ্যবিত্ত, আমার মতো পরিবার থেকে যারা বিসিএস পরীক্ষা দেন তাদের পক্ষে কিছু না করে বসে থাকা অসম্ভব। আমি বিসিএস পরীক্ষা দেওয়ার সময়, বিসিএস পরীক্ষা দিতে সময় প্রথম আলোতে কাজ করেছি, মানে ফুল টাইম কাজ করেছি, মানে আমার পক্ষে বসে থাকাটা এফোর্ড করা আমার পসিবল ছিল না। আপনি খালেদ মহিউদ্দিন, তাহলে ডয়সে ফেলেকে একটা কোল্ড স্টোর বানাতে হবে, বানিয়ে অনেক লোকের ঢুকায় রাখতে হবে। কয়জন আছে আপনার মতো মানুষ? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ভাই যে কথাটা বলেছেন প্রশ্নটা, তাহলে ওই প্রশ্ন যদি ভারতকে অনুসরণ করতে হয়, ভারতের প্রধানমন্ত্রী তো বলছে মুসলমানদের সমানে বাচ্চা কাচ্চা হয়, সুতরাং অনেক কথা, তাহলে তো আমাদের এখানে শেখ হাসিনাকে ও পরামর্শ দিতে হবে তাই করতে। অথচ আমি দেখলাম যে অমিত শাহর হচ্ছে 6 জন বোন আছে, আবার মোদিরও মনে হয় 5 ভাই আছে, তাদের তাহলে অন্য জায়গায় অনুসরণ করতে অসুবিধা কি? তাহলে কি আমাদের এখান থেকে মাইনরিটিদের তাড়িয়ে দিতে হবে এই দেশ থেকে? সেটা যদি অনুসরণ করতে হয়, ভারতের ভালো জিনিস অনুসরণ করতে অসুবিধা নাই, কিন্তু যেটা ভালো না সেটা অনুসরণ করা ঠিক না। আমরা যদি উন্নত দেশ হতে চাই, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, আমাদের মেয়েদের কাজ করতে বলছি। আর একটা হচ্ছে আমাদের সমস্যা কি, শিক্ষা প্রতিষ্ঠানের পরে যেটা বললেন প্রেশার সৃষ্টি করতে হবে, তারা যাতে দেরি না করে, ডিলে না করে, সেশন জাট না হয়, তাহলে যথাসময়ে তারা পাস করবে, লেখাপড়া করবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে যদি 15 লক্ষ সরকারি চাকরি করে 50,000 চাকরি হয়, সরকারি চাকরির কথা বলছি, তো 50,000 যদি সরকারি চাকরি, এটা তো বাড়ছে না, পরীক্ষা দিয়ে এর চেয়ে তো কোনো পদ বাড়ছে না, তাহলে লাভটা কি? আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের শিক্ষার ফোকাসটাকে চাকরি থেকে এন্টারপ্রেনিয়রশিপের দিকে টার্ন করা দরকার। আর আমাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য যেমন আমি দেখি আমাদের দেশে তো প্রায় সবারই বয়স্ক লোকদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, কিন্তু আমি তো দেখছি ব্রাজিল, আর্জেন্টিনা সব জায়গায় তো মেয়েরাও বিকিনি পরে বসে থাকে, তাহলে আমরা ওটা বেস্ট জিনিস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে না, তাহলে আমরা ওইটা অনুসরণ করব? আমাদের কালচারে সেটা পারমিট করে? আমাদের এখানে কি সেই সুযোগ আছে, অপরচুনিটি আছে? মানুষে একসেপ্ট করে, একসেপ্ট করতে চায় না, মানুষের একসেপ্টেন্সও কিন্তু একটা বিষয় আছে। জনাব এনায়েত খান, আমি দুইটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি বারবার বলছেন যে যদি চাকরির জন্য বসে থাকে তাহলে সেটাতে আসলে প্রোডাক্টিভিটি যোগ করবে না, আপনি আসলে এটাতে রিসার্চ বা কোনো স্ট্যাটিস্টিক্সের কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশে কি এমন অবস্থা কোন সেক্টরে আছে যে তাদের আসলে বহু কাজের লোক দরকার, যে কিন্তু তারা আসলে কাজ করার জন্য লোক পাচ্ছে না? এই সরকারি চাকরির বয়স আজকে 30 থেকে আপনি কোনো জায়গায় এটিকে আরো কমিয়ে দিতে বলেছেন। এরা এখানে ফোর্সে যোগ করলে এই কাজগুলি পাবে কিনা, কারা বাংলাদেশে চাকরি প্রোভাইড করতেছে, এই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আপনি এন্টারপ্রেনারশিপের কথা বলছিলেন জনাব এনায়েত খান, আপনার বাস্তবতা বা আপনার মেয়ের বাস্তবতা আর সাধারণ যে একজন মানুষ তার বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে একটা এন্টারপ্রেনারশিপ করতে গেলে তাকে কয় ঘাটে জমা খরচ দিতে হবে এবং কি কি জিনিস তাকে ফেস করতে হবে, এটা ফেস করার ক্ষমতা তার আছে কিনা সেটাও একটু দেখতে হবে। আমি বলতে চাচ্ছি এই বাস্তবতায় আনতে হবে। কেন আমাদের যে ভাই বললেন 8 বছর লাগবে, সেখানে কিন্তু প্রেসার ক্রিয়েট করতে হবে যে অল্প সময়ে। তার কারণ 1962 যে আন্দোলন করা হয়েছিল, শিক্ষা আন্দোলন, দেখেন বিয়ে 2 বছর থেকে 3 বছর করা হয়েছিল, সেই জন্য আন্দোলন করা হয়েছিল।
সেই ডিগ্রিকে আমরা 4 বছর, ডিপ্লোমাকেও 4 বছর করেছি, এখন আবার পড়তে যদি 8 বছর লাগে, তাহলে কি সেটা সঠিক হবে? আমাদের ওখানে যাতে ঠিক সময় আমরা করতে পারি সেটা দেখতে হবে। আমাদের প্রত্যেক বছর আমার জানা মতে 32 থেকে 35 লক্ষ বাচ্চা হয়, তাহলে তাদের সবার জীবন থেকে 2 বছর করে চলে যায়, চাকরি খুঁজতে 4 বছর যায়, তাহলে কিভাবে এই দেশ স্মার্ট বাংলাদেশ হবে? কিভাবে এই দেশ উন্নত দেশ হবে? আমার মনে হয় আপনি যথেষ্ট যুক্তি আপনি দিয়েছেন। শুধু আমি জিনিসটা বুঝতে চাইতেছি যে 35 বছর বয়স পর্যন্ত যদি চাকরির বয়সসীমা বাড়ানো হয় তাহলে লসটা কি? মানে লসটা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে তারা কিছু করে না, শুধু বসে থাকে। এখন কোনো একটা গবেষণায় যদি বাইর হয় যে তারা কিছু না কিছু করে, মুদি দোকানদারি হইলেও করে, ফেরিওয়ালা হইলেও হয়, সরকারি চাকরি খুঁজতে গিয়ে তারা সংবাদপত্রে আমার মতো কাজ করে, ওইটা যদি হয় তাহলে কি আপনি মনে করবেন 35 পর্যন্ত বাড়ানো যুক্তিযুক্ত? না, আমি আর কোনো লস তো দেখতেছি না। মানে তারা যদি মনে করে তারা 35 জীবন শুরু করবে। আমার কথা হচ্ছে, আপনি যদি 1 মণ ধান বনে যদি ফসল কাটেন 10 কেজি, তাহলে সেটা সঠিক কিনা? যদি তাই সঠিক হয় তাহলে আপনার ওটাও সঠিক, আমি আপনার সাথে একমত। তবে যদি একেবারে ফুল ওপেন করে দেন, চাকরি জীবনে ওপেন করে দেন, যতদিন সে ফিট থাকে মেডিকেলে ততদিন আমার কোনো অসুবিধা নাই, তাহলে ঠিক আছে। তাহলে কেউ চাকরি খুঁজবে না, একটা কাজ করবে, অপরচুনিটি পেলে আরেকটা সুইচ ওভার করবে। চাকরির স্কোপও তো তৈরি হবে না, অপশনের তো একটা বয়স থাকতেই হবে, অপশনের একটা কাট অফ টাইম তো থাকতেই হবে, অপশনের একটা বয়স তো থাকতেই হবে, সবার অপশন নিতে হবে। কারণ শুধু শারীরিক সক্ষমতা না, মানসিক ক্ষমতা, মানুষের স্ট্রেস নেওয়ার জায়গা, মানুষ দিনের পর দিন শুধু কাজ করবে, এটা সায়েন্টিফিক ভাবে বহু প্রুফ। আপনি সিসেরের কথা বলতেছিলেন, এরকম লক্ষ লক্ষ বই আছে যে এরকম এটার মধ্যে এটা বলা যাবে, কিন্তু শুরু করার ক্ষেত্রে আপনি কাট অফ জি শুরু করার ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। লাইনে আসছেন, আমি লাইনেই ছিলাম। আচ্ছা, এরকম লক্ষ বই আছে যে 25 বছরের পরে অ্যাট্রফি হয়, তার সেল ডিজেনারেট করে, কিডনি সেল, লাং সেল। আমি দেখেছি এনআই খান এট ইটস বেস্ট যখন এনআই খান 35 পার হইছে তখন গিয়া। যাই হোক, আমরা আসতেছি এর মধ্যে। এনআই খান সবচেয়ে দুর্দর্শ, ওটা এক্সপেরিয়েন্স না, এটা নট অনলি এক্সপেরিয়েন্স। আমি আমারই দেখে বুঝি, আমার বয়স এখন এই বছর 50 হবে, আমার জীবনের ভালো কাজগুলি 35-এর পরে করা, যদি কোনো ভালো কাজ করে থাকি। আমি জানি না, মাসুদ কামাল ভাই হয়তো বলতে পারবেন, মানে গত 15 বছরে। যাই হোক, আমি বলতে চাই না। যাই হোক, সরি, আমি আসলে আমার ভালো কাজের কথা, অনেক কিছু পারবেন না, আমি পারবো না এরকম কোনো কিছু আমি দেখি না, আমি পারবো না এরকম কোনো কিছু নাই। আপনাকে 2000 বছর আগের লেখা রাষ্ট্রনায়ক আমি সিসেরো পড়েছি, আমি সিসেরো পড়েছি, আপনাকেও আমি আসলে এরকম বই জানাবেন এখানে আমি সিসেরো পড়েছি। কিন্তু আমি জানা মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু আবার যেতে চাই। মাসুদ কামাল ভাই, আমি সরকারি চাকরি আমাদের জন্য কেন আদর্শ বলে বিবেচিত হয়, ওই জায়গাটার মধ্যে যদি বলেন যে কি আছে আসলে সরকারি চাকরিতে, আমরা কি জানি এই চাকরির সুবিধা বা অসুবিধাগুলি, এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। যে সরকারের আমলা খারাপ, পুলিশ খারাপ, সরকার খারাপ, মন্ত্রী খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো, এটা কেন এরকম করে আমরা বলি? এইটা কি আসলে বৈধ বা অবৈধ উপার্জন, অবৈধ বা বৈধ, কোনটি আসলে এই চাকরিকে বিশিষ্ট করে তুলেছে? মানে কেন? মানে আপনারা কেউ কিছু মনে করেন, আমার সব মানে জনাব এনআই খান তো আছেন আমার গুরুজন, এমনিতেও সরকারি চাকরিজীবীরা আমার বন্ধু, কিন্তু এই চাকরিটা কিন্তু আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় নাই বলে এটা আমি ছাড়ছি। মানে আমার কোনো অপরাধের জন্য আমার বাদ দিয়ে দেওয়া হয় না, কিন্তু আবারও আমার কথাই বললাম। একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, আমি ওই সরকারি চাকরি কেন আকর্ষণীয় এই কথাটা বলার আগে আমি আগের প্রসঙ্গটা একটু শেষ করে আসি। জি, এটা কিন্তু এনআই খান সাহেব বললেন যে ব্রিটিশ আমলে চাকরি শুরুর ম্যাক্সিমাম এজ ছিল 23, পাকিস্তান আমলে হলো 25। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 1991 সালে এটাকে করা হলো 27। আচ্ছা, আপনি আমাকে বলেন তো বাড়ানো হলো কেন? প্রতিটা ধাপে ধাপে একটা সময়ের ব্যবধানে বাড়ানো হলো কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা একটু খুঁজি। উত্তরটা খুব সহজ। উত্তরটা হলো মানুষের গড় আয়ু বাড়ছিল। মানুষের গড় আয়ু বাড়ার কারণে তারা চাকরি শুরুর বয়সটাও কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছিল, এই কারণে যে মানুষ আরো অনেক দিন কর্মক্ষম থাকতে পারে, এই যুক্তিতে। ঠিক আছে, তো 1991 যে আপনি 27 করলেন, তারপরে সেটাকে আমি ভুল বললাম, যে 27 ছিল আমাদের স্বাধীনতার পরপরই, বাংলাদেশ গভর্নমেন্ট ক্ষমতা আসার পর 1991 এটা করা হলো 30। তো 1991 যে আপনি 30 করলেন, তারপরে তো আমার 33 বছর পার হয়ে গেল। এখন তো তখন আমাদের আয়ু 45 থেকে বেড়ে হয়েছিল 50। যখন 45 থেকে 50 হলো, তখন আপনি এটাকে বানালেন 30। এখন যখন আমার গড় আয়ু হয়েছে 72 বছর,
33 বছর পার হয়ে গেছে। 2010 সালে এসে আপনি চাকরির অবসরের বয়স আপনি 2 বছর বাড়াইলেন। আপনি বলতে যাচ্ছেন বুড়া হয় 2 বছর পরে, তাহলে চাকরি শুরুটা সে 2 বছর পরে কেন করতে পারবে না? এটা কিন্তু সিম্পল হিসাব। কিন্তু এই 33 বছর আপনি কি বাড়াইলেন, কেন বাড়ালেন না? কেন বাড়ালেন না? এই প্রশ্নের জবাবটা খুঁজুন সবাই। কামাল ভাই, আপনি কি তাহলে সাজেস্ট করতেছেন যে প্রতি 15 বছর পর পর বা 20 বছর পর পর সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা 2 বছর বাড়াইতে হবে? আমি জনাব এনআই খানের এই কথাটা আনুপাতিক হারে বয়সটা বাড়ানো যেতে পারে। জি জি, একটা সেকেন্ড বাড়লে তো রিটায়ারমেন্ট এজ বাড়ার কথা, গড়ায় বাড়লে রিটায়ারমেন্ট এজ বাড়ার কথা, কিন্তু চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হচ্ছে কারণ না দুইটাই বাড়ার কথা, শিক্ষা জটের জন্য। দুটোই করতে হবে। আচ্ছা হ্যাঁ জনাব এনআই খান, আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনাকে একটু আমরা শুনি। আচ্ছা আমি শেষ করে আসি। জি জি, আমি আপনি শেষ করে আসি। তো সেইটা কি বিবেচনা করা হয়েছে? এই যে এখন বলা হচ্ছে 30 থেকে বাড়ানো যাবে না, আমার বেসিক প্রশ্ন, কেন বাড়ানো যাবে না? না বাড়ানোর পেছনে কি গবেষণা কাজ করছে এটা আমাকে একটু বলেন। উনি বললেন যে লক্ষ লক্ষ বই আছে এই ব্যাপারে, আমি মানতে রাজি। আমার কথা হলো জনাব খান উনি শেষ করে নিন। জনাব খান উনি শেষ করে নিন। উনি শেষ করেন। ওই লক্ষ লক্ষ বইয়ের সবগুলি প্রিন্টেড কপি কি বাংলাদেশে আসছে? আপনি আমাকে প্লিজ বলেন, পাকিস্তান ছাড়া আর কোন দেশে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স 30 বছর? প্লিজ এটা আমাকে একটু বলেন, কোন দেশে? আপনি বলার সঙ্গে সঙ্গে আমি এটা ইন্টারনেটে চেক করে দেখতে চাই। এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো গিয়া ভাই, শেষ হোক কামাল ভাই, উনি কনফিউজ হয়ে গেছেন যে উনি মনে করছেন এখন বলতে পারেন। এটা কেন জানেন? আমি বলি অন্য কিছু না, কিন্তু একটা কারণ আছে। এই পৃথিবীর সৃষ্টির পরের থেকে দেখা গেছে যখন প্রচলিত কোনো নিয়মকে কেউ চেঞ্জ করতে চায় অথবা কোনো একটা গোষ্ঠী চেঞ্জ করতে চায়, তখন কিছু প্রবীণ লোক সেটাকে থামিয়ে রাখার জন্য হাই হাই করে ওঠে। এটা কি ধর্ম, কি দর্শন, কি কোনো সিস্টেম, যেটাই হোক না কেন, পরিবর্তনকে সবাই ভয় পায়। বিশেষ করে যায় না কি ওই আগের ধারায় চলে আসলো। কামাল ভাই, আপনি এটা খুব ইন্টারেস্টিং জায়গায় আছেন। কামাল ভাই, আপনি এটা খুব ইন্টারেস্টিং জায়গায় আসছেন যে আসলে মানে এইটার পিছনে তো কোনো পলিটিক্যাল রিজন তো নাই যে 30 না করে সব 35 করবে না। তো পলিটিক্যাল রিজন না থাকলে এটা তো বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশে তো এইসব জনপ্রিয় সিদ্ধান্ত নিতেই পারে। কেন সেই সব সিদ্ধান্ত নিতেছে না? তার তো নিশ্চয়ই এর পিছনে লজিক তো নিশ্চয়ই আছে। আপনার কি মনে হয়? আমি যদি বললাম, ওই যে বললাম, সব সময় পরিবর্তনের বিপক্ষে কিছু লোক থাকবেই। এখানেও তাই। সমস্যাটা হলো কি, এইটা ভাঙবে, অচলায়তনটা ভাঙবে কে? সেই ভাঙার লোকটা সাহস করে আসতেছে না। আমাদের শিক্ষামন্ত্রী উনি আসছিলেন, উনাকে এমন চাপ দেওয়া হয়েছে। উনি যখন প্রথমে একটা ডিও লেটার দিলেন, উনি কি না বুঝে দিয়েছিলেন রে ভাই? উনি না বুঝে দেননি, চাপের মুখে তাকে এটা প্রত্যাহার করতে হয়েছে। কারা চাপ দিছে? এই চাপগুলি কারা দেয়? যারা দেয় তারা দেশের আসলে উন্নয়নই চায় না। আমি মনে করি বিষয়টা হলো কি, যেখানে আমি একটা কথা, সিম্পল একটা কথা বলি, আপনি 30-এর পরে আর কাউকে চাকরি অ্যাপ্লাই করতে দিবেন না। ওই লোকগুলোকে আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফেলাই দিবেন, তা দিবেন? দিতে পারবেন না। ওরা এই দেশে এক্সিস্ট করবে। কিন্তু কামাল ভাই, আমি যুক্তিটাই বুঝতেছি না। সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে না পারলে ইটস মানে এই জিনিসটা ইকুয়াল, মানে একইভাবে সিনোনিমাস টু বঙ্গোপসাগরে ফেলাই দেওয়া না? তা না, আমি তা বলছি না। আপনি ওদের দায়িত্ব নেবেন না। একটা লোক 30 বছর হয়ে গেছে, সে চাকরি অ্যাপ্লাই করতে পারছে না, অথচ সে কিন্তু এই 30 বছরের আগের দিন পর্যন্ত এই চাকরির জন্যই গবেষণা করছে, চাকরির জন্যই সে সমস্ত শ্রম দিছে। সেই লোকটাকে হঠাৎ করে বললেন তুমি আর চাকরির জন্য কিছু করতে পারবে না, এখন তুমি ব্যবসা করো। না, সে কি ব্যবসায় প্রিপারেশন নিয়েছিল? কামাল ভাই আমি আপনাদের বলি, চাকরির প্রিপারেশন বলতে আমরা যেটা বুঝি সেটাতে তার ভালো অঙ্ক জানতে হবে, ভালো প্রবলেম সলভার হইতে হবে, তার ভালো ইংরেজি জানতে হবে, এই সবই ব্যবসার কাজে লাগবে। কামাল ভাই, আমি বলি অনেক নিয়োগকর্তা আমাকে আফসোস করে বলে যে তারা কিন্তু কাজ দেওয়ার মতো লোক পায় না, বিকজ তারা জানে না হাউ টু ড্রাফট এ লেটার, তারা জানে না হাউ টু সলভ এ ম্যাথ প্রবলেম, তারা জানে না হাউ টু ডু সো মেনি থিংস। এখন ঘটনা হইতেছে যে আমি যারা এটা বলে ওই সমস্ত এমপ্লয়ারের সঙ্গে আমার দ্বিমত আছে। উনারা আসলে আমাদের যুব সমাজকে ছোট করে দেখাতে চায়, না পারার কোনো কারণ নাই, হয়তো উনার মতো পারে না।
কিন্তু না পারার কোনো কারণ নাই। কামাল ভাই আপনি সবাই পারে, তাদের একটা টেন্ডেন্সি হলো আমাদের দেশের ইয়াং জেনারেশন কিছু হচ্ছে না, কিছু পাচ্ছে না, এই ধারণাটা রাখা ঠিক না। কামাল ভাই আপনিও টেবিলের ওই পাশেরই লোক, আসলে ম্যানেজারিয়াল পজিশন, আপনি দীর্ঘদিন কাজ করছেন, যে আপনি নিয়োগ দিতে গিয়া কি চাকরিতে নিয়োগ দিতে গিয়ে কি আপনি সব লোক পাইছেন যে আপনি যা আশা করছেন তার মতো হয়েছে? আমি বলি, আমি আপনি কথা ঠিক বলছেন। আমি দীর্ঘদিন এই নিয়োগ কর্মের সঙ্গে আমি জড়িত ছিলাম। রাইট। আমি দেখেছি আমার ওই টেবিলের পাশে যে লোকটা আছে, সে লোকটা একটা হীনমন্যতা সবসময় আক্রান্ত, কিন্তু জিনিস পারে এই কাজটা আমি পারবো কি, আমারও অনেক হীনমন্যতা আছে, কি পারবো না, পারে কিনা, আসলে পারে কিনা। আমি বলি আপনি শেষ করি, ওর মধ্যে কিন্তু এই চিন্তাটা কাজ করে যে এই কাজটা আমি পারবো কি পারবো না, এটা চিন্তা করে না। তাদের চিন্তাটা হলো এই কাজটা আমি পাবো কি পাবো না, মূল চিন্তাটা এখানে। যে কারণে আমি তাকে এরকম অনেক লোককে চাকরি দিয়ে দেখছি, যে কাঁপতেছিল, চাকরি দিয়ে দেখছি, 10 দিনের মাথায় তার পারফরমেন্স দেখে আমি হতবাক হয়ে গেছি। 10 দিনের মাথায়, কারণ তখন সে ইজি হয়ে গেছে। আপনি সবসময় আতঙ্কের মধ্যে রাখেন, আতঙ্কের মধ্যে রেখে বলেন কি একটা ড্রাফট করতে পারেন না, এটা বইলে আপনি এক ধরনের বিকৃত আমোদ অনুভব করেন। এটা হলো আমাদের এমপ্লয়ারদের সমস্যা, এটা হলো আমাদের সিনিয়রদের সমস্যা। আমাদের ইয়াং জেনারেশন সবকিছু পারে। সুতরাং আপনি বলতে চান যে আসলে মানে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব আসলে নাই? না, লোকের অভাব নাই। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা কামাল ভাই, কামাল ভাই তাহলে আপনার কাছে কি মনে হয় যে লোকটা একটা সেকেন্ড তাহলে আপনার কাছে কি মনে হয় যে একটা যোগ্য লোক যে সবকিছু পারে এবং যে আসলে তার জন্য একটা সরকারি চাকরির বিকল্প অন্য কোনো জায়গায় চাকরি পাওয়া, পেশায় থাকা, পাশাপাশি কাজ করা, সেটা এতটা কঠিন, অসম্ভব না? তার জন্য সরকারি চাকরিটাই একমাত্র চাকরি। আমি আপনাকে একটা কথা বলি ভাই, দেখেন যোগ্যতাটা কাকে বলে। দেখেন আমরা কি সিস্টেম ক্রিয়েট করে রাখছি, যোগ্যতাটা কাকে বলে। যখন একটা ছেলে 12 ক্লাসটা পাস করলো, তখন তার যোগ্যতা হয়েছে 13 ক্লাসে পড়ার। তো 12 ক্লাসটা পাস করার পরেই তো প্রমাণ করে, পাস করাটাই প্রমাণ করে যে সে 13 ক্লাসে পড়তে পারবে। আমাদের সিস্টেমটা কি করেছে, 12 ক্লাস পাস করার পরে তাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে। এটা কে ক্রিয়েট করেছে? ওই স্টুডেন্ট ক্রিয়েট করেছে নাকি আপনারা ক্রিয়েট করেছেন? আমরা ক্রিয়েট করেছি না কামাল ভাই, রাষ্ট্র ক্রিয়েট করেছে। কেন করেছে? কামাল ভাই আপনি বোধহয় মানে আপনি যুক্তি আপনি দিয়েছেন, কিন্তু আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবই আসলে পিরামিডের মতো। আপনি যতজন ইন্টারমিডিয়েট পাস করবে তাদের সবাই আসলে উচ্চশিক্ষা নিবে না, এটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে এটা যাইতে হবে। সারা পৃথিবীতে সারা সময় সবসময় তাই হয়, এবং আমি সব ইয়াটারে সমর্থন করি যে সবাই মিলেই আসলে ইন্টারমিডিয়েট পাস করা মানেই সে আসলে ইউনিভার্সিটি থেকে ভর্তি হবে। ব্যাপারটা এরকম নাই হওয়ার কথা, যোগ্যরাই ভর্তি হবে। নাইলে আমরা যেতে চাইবে তাকে আপনি আটকাবেন কি হিসাবে? যেতে চাইলে সবাই যাবে না, সবাই যাবে না। আমরা একটু জনাব এখানে কাছে আসি। জনাব এখানে আপনার কাছে, জি আমি আমার এতক্ষণ শুনে মনে হচ্ছে যে সবাই যখন যোগ্য, তাহলে ইন্টারভিউ নেওয়ার দরকার কি, একটা লটারি করা দরকার, যা কোনো হয়ে যেতে পারে। আর আমার মনে হচ্ছে সেনাবাহিনীতে আমাদের যারা রিটায়ার করছে তাদের সেনাবাহিনীতে সবাই ভর্তি করে দেওয়া উচিত, তারা মোর কেপেবল। এখন ইলেকট্রনিক ওয়ারফেয়ার হয়, এখনকার ওয়ারফেয়ার কিন্তু মোস্টলি ইলেকট্রনিক, কিছু পদাতিক হয়তো ইয়াং লোককে নেওয়া যেতে পারে। তৃতীয়ত আমার মনে হচ্ছে যে আয়ু বাড়লে, আমি কোনো যুক্তি পাচ্ছি না, আয়ু যদি বাড়ে তাহলে রিটায়ারমেন্ট এজ বাড়ানো উচিত। 2 বছর মাত্র রিটায়ারমেন্ট এজ বেড়েছে। 1834 সালে 34-35 বছর গড় আয়ু ছিল, এখন 74 বছর হয়েছে, 2 বছর মাত্র বাড়ছেন। যদি গড় আয়ু বাড়ে, রিটায়ারমেন্ট এজ বাড়বে। আর চাকরির বয়স, আমাদের সময় যারা স্কুলে, প্রাইমারি স্কুলের থেকে পাশ করতো, গোপদাড়ি উঠে গেছে। সুতরাং সেই হিসেবে তো আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি যেটা যুক্তি খুঁজে পাচ্ছি না জনাব এনায়েত খান, আমি যেটা যুক্তি পাচ্ছি না। আমি আবারও জার্মানির কথা বলি। জার্মানিতে কিন্তু যখন রিটায়ারমেন্টের এজ বাড়ানো হইলো, তখন কিন্তু যারা চাকরি করতেছিল সেটা তারা পছন্দ করে নাই। কারণ রিটায়ারমেন্টে যাওয়া, আর্লি রিটায়ারমেন্টে গেলে উনি ফুল পেনশনে যাবেন, সারা জীবন পর্যন্ত তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি পেনশন পাবেন, চাকরি না করে তিনি ঘুরে বেড়াবেন, সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করবেন। রিটায়ারমেন্ট এজ বাড়ানোর কথা কোনো সরকারি চাকরিজীবী বা যারা চাকরি করতে চান তারা কোনোদিনই এটা বলেন না। কিন্তু কিন্তু আমাদের দেশে চাকরিটা, চেয়ারটা কেউ ছাড়তে চায় না, কারণ চেয়ার মানে ক্ষমতা, তাই নাই কি জনাব এনায়েত খান? এখানে আমার কথা যে বাংলাদেশ এবং জার্মানি এক না, কোন ক্ষেত্রে এক না। প্রথম কথা এটা। 2 হচ্ছে যৌক্তিক কথা যদি বলি,
তাহলে হচ্ছে আগের চেয়ে কম বয়সে ছেলেমেয়েরা লেখাপড়া করে। বঙ্গবন্ধুর সময় স্কুলে ছাত্রলীগ ছিল, এখন কি স্কুলে কোনো রাজনৈতিক দল আছে? কেন নেই? তখন আধবুড়োরা পড়তো স্কুলে। দ্বিতীয়ত হচ্ছে এখন কিন্তু অল্প বয়সে লেখাপড়া করে এগিয়ে যায়। এগুলি সবই যুক্তি। আমরা যুক্তির যে প্রশ্নে আসি, আমরা কয়েকটা প্রশ্ন করি। জনাব মাসুদ কামাল ভাই আপনাকে বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে 30 পর্যন্তই আসলে চাকরির সবচেয়ে বয়স সীমা, পাকিস্তান বাদে। সেটি কি আপনার আসলে কোনো জানা আছে কিনা, নাকি পাকিস্তানরা আর বাংলাদেশই শুধু একরকম? আচ্ছা, বাংলাদেশে শোনেন, বাংলাদেশের যে অনেকগুলো বিষয় আছে, এটা কোন দেশে আছে? সুতরাং বাংলাদেশের কালচার, বাংলাদেশের যে নিয়ম কানুন, বাংলাদেশের মানুষের পছন্দ অপছন্দ, সেটা তো অন্য অনেক দেশের সাথে মেলে না। শুধু যেগুলো কোন দেশের সাথেই মিলে না, কোন দেশের সাথে মেলে না। ইন্ডিয়াই করছে। না, কোন দেশের সাথেই কি মেলে না? কিছু বিষয় কমন, বাট দেয়ার অনেক বিষয় আছে আমাদের নিজস্ব বৈশিষ্ট্য। কিন্তু ইন্ডিয়ার যে উদাহরণ দিয়ে, ইন্ডিয়ার সবকিছু কিন্তু ভালো না। ইন্ডিয়ার অনেক জিনিস আছে, বাংলাদেশে আমাদের এখানে পত্রিকায় দিলে মারামারি শুরু হবে 2 দিনে। ঠিক আছে, আমি আমার প্রশ্নটায় আসি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে স্ব-উদ্যোগী হওয়ার কথা, আপনি বলছিলেন যে সরকারি চাকরির দিকে শুধু না তাকিয়ে ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজস্ব উদ্যোগের কথা। আমি যদি ব্যাপারটাকে অন্যভাবে বলি, বিসিএস চাকরি পাইতে হলে আপনার গদবাঁধা পড়ালেখা করতে হবে, গদবাঁধা সিস্টেমের মধ্যে থাকতে হবে এবং একটি কাঠামোর অধীনে আপনাকে চাকরি নিতে হবে। তাহলে কি আপনি সাজেস্ট করতেছেন যে আমাদের যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র আসলে মিডিওক্রিটিকে ডিমান্ড করতেছে, এবং যারা আমলা হচ্ছেন তারা মিডিওকার, এবং ক্রিয়েটিভরা যাবেন হচ্ছে স্ব উদ্যোগে সব কাজ করতে, এবং আমলারা মিডিওকার থাকবেন এবং মিডিওক্রিটিটাই সেখানে ডিমান্ড করে? আমার মনে হয় না। মহিউদ্দিন, আপনি তো সিভিল সার্ভিসে ঢুকেছিলেন, তো আপনি কি ওই তৃতীয় চতুর্থ সারি থেকে কি চান্স পেয়েছিলেন? না, তৃতীয় চতুর্থ সারি থেকে চান্স পাই নাই, প্রথম সারিতেই ছিলাম আমি। না, চান্স পাননি। আমি তো দেখি, আমি তো এখনো আমার একেবারে আর্লি লাইফ থেকে আমি এখনো ট্রেনিং ক্লাসে যাই। আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। আর ওই যে বলছেন মিডিওকার সিভিল সার্ভিস, আপনি দেখেন আমাদের পরীক্ষা সিস্টেম নিয়ে অনেকেই প্রশ্ন করে। এটা আপনার ডিমান্ড যে আপনি বলতেছেন যে সরকারি চাকরি। জি জি জি, শেষ করেন প্লিজ, শেষ করেন। জি, আমি দেখেন, আমাদের যারা বেস্ট স্টুডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এবং আমাদের পরীক্ষার পরে কত রকমের কথা বলে সবাই, কিন্তু দেখা যায় যে যারা ভালো করছে তারাই তো ওখানে ভালো যাচ্ছে। আমরা ক্লাসে গেলেও তার রিফ্লেকশন পাই। আমি মনে করি, আর বিসিএস এর পরীক্ষা অনেক পরিবর্তন হয়েছে। আমি রিটেনটা বলতে পারছি না, আমি নিজে দেখি না, বাট ভাইভাতে মাঝে মাঝে যাই বোঝার জন্য। আমি দেখে অনেক পরিবর্তন হয়েছে। এখন যারা ভালো তাদেরকেই আমার মনে হয় সিলেক্ট করে, এবং তারাই মোটামুটি সিলেক্ট হয়। আপনি তো চাচ্ছেন যে একজন মানুষ এত ক্রিয়েটিভ হবে, তার সরকারি চাকরিতে সে যদি নাও যাইতে পারে, সে তার নিজস্ব উদ্যোগ গ্রহণ করবে, আরো 5 জনের জন্য কর্মসংস্থান করবে। এইটার জন্য তো অ্যাবসলিউট ক্রিম অফ দ্য ক্রিমস লোকদের এখানে দরকার। তাহলে আপনি তো যদি এইটা ডিমান্ড করেন, তাহলে তো ভালো, মানে এটা তো সহজ কথা না। মানে 30-এর আগে, মানে এটা তো, আপনি কি মনে হয়? দেখুন না, অ্যাবসলিউট, শুনেন, মানুষকে কেন আর্মিতে অল্প বয়সে ঢোকায়? তাকে মন মানসিকতা, মানুষকে সেবা দেওয়ার মন মানসিকতা, এটা প্রশিক্ষণ, ওই এনভায়রনমেন্টের সাথে স্যুট করতেও তো সময় লাগে। আপনি এক হাঁড়ি মাছ যদি বা মাছের পোনা নেন, পুকুরে হঠাৎ ছাড়লে মারা যায়, কি করতে হয়? পানি নিতে হয়। অ্যাক্লিমাটাইজ নামের একটা বিষয় আছে, সেটা দরকার। আমি বলেছি যে শিক্ষা জীবনের জন্য সাধারণ প্রস্তুতি, তারপরে একটা বিশেষ প্রস্তুতি প্রশিক্ষণ দরকার হয়। 2-3 বছর ধরে প্রশিক্ষণ দেয়, তাহলে সে কবে মানুষকে সেবা দেবে? আর বেশি বয়সে গেলে কিন্তু আমরা দেখেছি তার একটা মানসিকতা তৈরি হয়। সুতরাং তাকে তার এক্সপার্টিজের দিকে কাজে লাগালে তখন সে ভালো করে। সেই বিষয়গুলো দেখতে হয়। বয়স বেশি হলে যে সে পারবে না তা না, তার আরো অনেক এক্সপিরিয়েন্স হয়, সে ভালো করতে পারে, কিন্তু যেটাতে পারে সেটাতে তাকে দিতে হবে। অনেক সময় মানুষ কিন্তু যেটা মনে করে সেটা তার সম্পর্কে সে হয়তো বোঝে না, তার তো সব বিষয়ে এক্সপার্টিস থাকে না। ওকে, আমি সব বিষয়ে এক্সপার্টিস থাকে না প্রসঙ্গে আমি একটু মাসুদ কামাল ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি যে কামাল ভাই আপনি এটা নিয়ে আসলে কি বলেন, যে এবং আসলে একটা বয়সের পরে তিনি বারবার বলছেন, এবং তিনি আরেকটা বিষয় আসলে প্রথমে অবতারণা করছেন যে বাংলাদেশের কালচার। যেমন ধরা যাক যে আমি আসলে যখন বিসিএস পরীক্ষা দিয়েছি তখন আমার বয়স ছিল হচ্ছে 26 হাফ, না আমি যখন বিসিএস পাস করেছি তখন আমার বয়স ছিল হচ্ছে যে মানে কাগজে কলমে 26 হাফ, রাইট? তো 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 একটা বাংলাদেশের মানুষের যে একটা
কালচার আছে হচ্ছে এরকম যে আসলে যিনি একটু বয়সে বড়, মানে আমার চাকরি 8 বছর হয়ে যাওয়ার পরে কেউ যদি চাকরিতে আসতো, তাকে কোনো কিছু বলা এটা আমার পক্ষে একটু কঠিন কিনা, বা মানে চেইন অফ কমান্ডটা কিরকম হতো সেইটাও যদি আপনি আসলে একটু বলতেন যে কালচার অনুসারে সেটা যদি অ্যাড্রেস করতেন। তবে তার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করা যৌক্তিক বলে মনে করেন কিনা। শতকরা 82% দর্শক বলেছেন যে হ্যাঁ তারা যৌক্তিক মনে করেন, না বলেছেন শতকরা 18% দর্শক। 55,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। 55,000 একটি বড় নাম্বার এই সামাজিক এই বিষয়ে। আপনি যদি একটু বলতেন যারা মাসুদ কামাল ভাই, বাংলাদেশের কালচার যেটা একটা এইজিস কালচার। জি কামাল ভাই, একটা কথা বলি যে এখানে কিন্তু আপনারা প্রশ্ন করেছেন সরকারি চাকরিতে। দেখেন ব্যাংক বিমা আছে না, ব্যাংক বিমা এবং বেসরকারি চাকরি যেটা আছে, এরা করে কি ওই সরকারি চাকরির যে বয়সসীমাটা আছে ওটাকে ফলো করে। সরকারি চাকরি যেমন 30 করেছে, আপনি দেখবেন ম্যাক্সিমাম ব্যাংকেও কিন্তু 30 চাচ্ছে। সরকারি চাকরিতে যদি এখন আপনার 35 করে দেয়, ব্যাংকগুলো তো 35 করবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। এখন এনআই খান সাহেব কিন্তু একটা ভালো কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আমার কথাটা খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন যে আর্মিতে কেন তাহলে ইন্টারমিডিয়েট পাস করার পরে নেয়, কারণ তারা চায় ইন্টারমিডিয়েট পাস করার পরেই যেন সে তার মন মানসিকতা ওভাবে গড়ে তুলতে চায়, তারা তাদের মতো করে তাকে গড়ে নেয়। ঠিক আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে। তাহলে যারা নাকি সিভিল সার্ভিসে যাবে তাদেরকে ইন্টারমিডিয়েট পাস করার পরে নেন, আপনি নিয়ে মন মানসিকতা তাদের মতো করে গড়ে নেন। এতে কি হয়, যারা চান্স না পায় তারা কিন্তু আগেই প্রিপারেশন নিতে পারে। এখন উনি যেটা বলছেন যে এন্টারপ্রেনারশিপ গড়ে তুলতে হবে, তাদের এন্টারপ্রেনার হতে শিল্পোদ্যোক্তা হতে হবে। আচ্ছা, এখন শিল্পোদ্যোক্তা হওয়ার জন্য তাহলে তারা আরো আগেই টাইম পাবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু আমার কথা হলো কি, আপনি বারটা এভাবে করতে পারেন না। যেটা হলো গিয়ে আপনি বারবার উনি বলতেছেন যে অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কালচার সঙ্গে মিলে না। পৃথিবীর কোনো দেশের সঙ্গে কোনো দেশের কালচার মিলে না। একই দেশের মধ্যে একাধিক কালচারও থাকে একটা, এটা নিয়ে কোনো সমস্যা তো নাই। কিন্তু আমরা একমাত্র দেশ, দেখেন পৃথিবীর, আমি বললাম তো, আমি ভাইয়ের মধ্যে খোঁজ করেছি, প্রায় 160 থেকে 62 দেশের চাকরির বয়সসীমা 35-এর উপরে। এমনকি পাকিস্তান, যেখানে আমি বললাম, পাকিস্তানেরও বেলুচিস্তান প্রদেশে ওখানে চাকরির বয়স 36। ওই প্রদেশে আলাদা, ওরা নিজেরা এটাকে বাড়াই নিছে, ওদের ভৌগোলিক কারণে বাড়াই নিছে। তো এটা হতে পারে, কিন্তু আমার কথা হলো কি যে এমন সুবিধা যেটা 30 থাকতে হবে, কি এমন অসুবিধা এটাকে 35 অথবা 37 করা যাবে না? কেন করা যাবে না? লাভটা কি সেটা বলি। অনেকে বলে কামাল ভাই আমি উঠাই দেন, সেনাবাহিনীতে উঠাই দেন। না জনাব এনআই খান, আমরা কামাল ভাই অভিমানের কথা, অভিমানের কথা তো না এটা ভাই, এটা তো লজিক্যাল। শুনেন, আপনার যেটা অভিমান, আপনার অভিমানের সঙ্গে বাংলাদেশের কয়েক লক্ষ বেকার যুবকের জীবন নির্ভর করতেছে। আপনি অভিমান করে বলতেছেন, আপনি ফান করতেছেন। না, এটা ফান করার বিষয় না, নির্ভর করে, এটা কি সিরিয়াস ম্যাটার। আচ্ছা কামাল ভাই আমি একটু আপনার কথাই আসতে চাই। কামাল ভাই আমি তো আপনার কথা, চাকরি পদ না বারক জনাব এনআই খান, মানুষ তার স্বপ্নের সমান বাঁচে। একটা বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী আরো 2 বার যদি পরীক্ষা দিতে পারে, আপনার কাছ থেকে তো ফর্ম কিনা, আপনার সকল নিয়ম মাইনা তারা পরীক্ষায় বসতেছে, সেই বসাটার থেকে আপনি তাকে বঞ্চিত করবেন, সেটা আসলে আইনানুগ হয় কিনা, কেউ এটা কোর্টে চ্যালেঞ্জ করবে কিনা, কোর্ট আসলে এই জিনিসটা বুঝবে কিনা, এটা আমি জানি না। আমি আসবো আপনার কাছে, আমি একটু জানা মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। আইনে হয় দেখেন, আমি 25 বছর আইন পড়িয়েছি, কিন্তু আপনারা আইন তাহলে তো দেখেন, তাহলে তো আমার ওয়াইফ, শোনেন, আমি তো তাহলে সবচেয়ে সুন্দরী দেখে বিয়ে করব, সেটা আমার মৌলিক অধিকার হিসেবে অনেকেই বলবে। আমার যদি তাই হয় যে 100 বার বসতে দিতে হবে, তাহলে ওটাও তো মৌলিক অধিকারের ভিতরে পড়ে যাবে। আমি তো বুঝতে পারি না আপনারা কি বলেন। না মৌলিক অধিকার না, কিন্তু মৌলিক অধিকার না, কিন্তু আপনি আসলে বয়সের যে সীমা দিতেছেন একটা মানুষের ক্ষেত্রে, যে আপনি আসলে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অযোগ্য ঘোষণা করা হইতেছে। আপনি দেশ চালানোর ক্ষেত্রে অযোগ্য না, আপনি প্রধান বিচারপতি হিসেবে অযোগ্য না, আপনি আসলে চাকরিতে একটা এন্ট্রি পোস্ট, এবং এটা শুধু সিভিল সার্ভিস না কিন্তু জানাবেন এনআই খান, সরকারি সকল চাকরির ক্ষেত্রে আপনি অযোগ্য। মানে এইটা কেন, এই কাটঅফলাইনটা কেন থাকতে হবে? এই কাটঅফলাইনটা থাকবে না তাহলে আমি তো বয়স লাগার পক্ষে, আমি তো বলছি বয়স টোটালি উঠাই দেন, রিটায়ারমেন্ট টোটালি উঠাই দেন, শুধু রিটায়ারমেন্ট এজ থাকা উচিত, ফিট থাকে, শুধু রিটায়ারমেন্ট এজ থাকবে। সে যদি চায় সে ফিট থাকে, সে যদি ফিট থাকে, চাকরি করতে চায়, তাহলে তার বয়স উঠাই দেন, করতে থাকুক। আর রাস্তায় যারা চলাফেরা করবে, ডাইনে ট্রাফিক চালাবে, বাঁয়ে ট্রাফিক চালাবে, যেখানে খুশি গাড়ি চালাবে, মৌলিক অধিকার আমার।
যেখানে আমি ওনার মতো একজন সেন্সিবল মানুষের এই সমস্ত এক্সাম্পল আমি বুঝতেই পারি না। ভারতের সঙ্গে আমাদের কালচারাল ডিফারেন্স আছে, এইটা বুঝাতে যাই উনি নরেন্দ্র মোদীর উদাহরণ টানলেন যে মুসলমানদের বেশি বেশি বাচ্চা হয়। এটা কোনো এক্সাম্পল হলো রে ভাই? ভিটামিন ডি এর জন্য বিকিনি পড়তে হবে, এটা কোনো এক্সাম্পল হলো? আমি বুঝি না। এখন আপনার এক্সাম্পল আমি বুঝতে পারছি না। শুনেন, আমরা এমন একটা ইস্যু নিয়ে আলাপ করছি যে ইস্যুটার সঙ্গে কয়েক লক্ষ যুবক যুবতীর জীবন জড়িত, তাদের ভবিষ্যৎ জড়িত। ধরেন আপনি একটা প্রত্যাশা নিয়ে আছেন, যখন আপনি প্রত্যাশাটা আপনার না, যখন আপনি হারাবেন তখন কিন্তু আপনার মনে হবে আপনি জীবনটা কামাল ভাই আমি আপনার একটা কথা বলি, হবে কিন্তু তারপরে জীবন চলে। আমি বলি কারণ আমি আপনার একটা কথা বলি, 3 বার পরীক্ষা দিয়েও যদি আমার রিয়েলিটি চেক না হয়, দিস ইজ নট ফর মি, এবং তারপর যদি আমি অন্য কিছু শুরু না করি, তাহলে আমার 9 বারে হবে না। তো কেউ বলেন এই কথা। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, আমি আমার নিজের জীবন থেকে একটা এক্সাম্পল দিই। জি কামাল ভাই শেষ করুন, কামাল ভাই শেষ করুন। আমি এক্সাম্পলটা শেষ করি। জি আমি শেষ করি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার রুমে আমার একজন লোক আমার পাশেই আমার রুমে থাকতেন। উনি অন্য একটা ডিপার্টমেন্টে পড়তেন। উনি ডিগ্রি পাস করে ওখানে প্রিলিমিনারি ভর্তি হইতে আসছিলেন বোটানিতে। ওই ভদ্রলোক যেই দিন ভর্তি হইতে আসছেন ওই দিন থেকে উনি চাকরি ইন্টারভিউ দিতেন। 81 বার ইন্টারভিউ দেওয়ার পর ওনার চাকরি হয়েছে ব্যাংকে। 81 বার দেওয়ার পরে ব্যাংকে চাকরি হয়েছে। এবি ব্যাংকে প্রথম হয়েছে, তারপরে বাংলাদেশ ব্যাংকে হয়েছে, তারপরে বিসিএস হয়েছে। ওই ভদ্রলোক এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্ট দিয়েছে। কামাল ভাই, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, তাহলে কি 3 বারে আবার কি সিরিয়ালাইজেশন? 81 বার দিয়ে তার চাকরি হয়েছে, অসুবিধা কি? কামাল ভাই, এমনিতে আপনি যখন তার কথা বলেন, বন্ধু বান্ধব বা আমাদের মতো ছোট ভাইদের আসরে যখন বলেন, তখন কি খুব গর্ব নিয়ে বলেন না একটা ফান এলিমেন্ট হিসেবে বলেন? মানে ওয়াজ ইট রাইট? এটা 81 বার পরীক্ষা আমি দিয়া, তার নাম বলতে পারি ভাই, আমি তার নাম বলতে পারি। 81 বার পরীক্ষা সর্বশেষ উনি ভূমি মন্ত্রণালয় থেকে এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। উনি আমার রুমমেট ছিলেন। আচ্ছা, আমি বানাই বলবো নাকি? আচ্ছা, না বানায় বলার কথা না, যে আপনার মনে কি আসলে এইটা নিয়ে আপনি এটাকে একটা অ্যাচিভমেন্ট মনে করেন না ফান মনে করেন, সেইটাই আমি আসলে না, আমি অ্যাচিভমেন্ট মনে করি না। আমি কি বলছিলেন আপনি প্রত্যেকটা স্টুডেন্ট এরকম হবে তা না? আপনি যে কথাটা বললেন যে 3 বার দিয়ে পারলাম না, অতএব আমি আর পারবো না, দিস ইজ নট ট্রু। পারা উচিত হবে না, পারলেও পারা উচিত হবে না। দিস ইজ নট ট্রু। পারলেও পারা উচিত হবে না। কেন পারা উচিত? উনার তো হইছে। কার? উনার হইয়া কি হইছে? উনি একজন এডিশনাল সেক্রেটারি হইছে। এই তো এডিশনাল সেক্রেটারি কি আর জিনিস হইছে? উনি তো মনে করেন উনি ঠিক আছে, আপনার কাছে কিছু না, আপনার কাছে কিছু না। শুনেন, ওই দিন আমি বলি, আমার কয়েকদিন আগে উনি হয়তো আমার নিজের আমার সঙ্গে উদাহরণ দিলে, আপনি উদাহরণ দিলে আপনি আবার বলবেন যে আমি ফান করতেছি। এটা ফান না রে ভাই। আচ্ছা ঠিক আছে, এইগুলি বাংলাদেশে এইটাই বাস্তবতা, বাংলাদেশে এইটাই বাস্তবতা। ওকে, আমি অনেক লোককে চিনি, অনেক লোক, আমি এইটাও আমার জীবনের অভিজ্ঞতা থেকে আছে। আমি চিনি যে সে কামাল ভাই, আপনি আবার শেষে বলবেন। আমি একটু জনাব এনায়েত খানের কাছে যেতে চাই। জনাব এনায়েত খান জানি কোন একটা বিষয় জানতে চাইছিলেন। জনাব এনায়েত খান, আমরা তো দেখেছি সরকারি চাকরিতে একবার ঢুকতে পারলে, সচিবের মতো জায়গায় যেতে পারলে অনেক ক্ষমতাধর হয়ে ওঠেন এবং অবসরে পরেও তারা গুরুত্ব থাকেন, এমনকি রাজনীতিতে নামেন, মন্ত্রী বা আরো গুরুত্বপূর্ণ কিছু হন। এটাই সরকারি চাকরির রোল মডেল বলে আপনি মনে করেন কিনা? আমরা সরকারি চাকরিতে যাওয়ার প্রতি যে এত আকাঙ্ক্ষা, সেইটার কারণ এইটাই কিনা? আপনি অন্য প্রসঙ্গে গিয়েও এটা বলতে পারেন। আপনি একদম নির্বিবাদে 2 মিনিট বলেন, আমি আর কারণ একটু হাউকাউ বেশি হয়ে যাচ্ছে। জি আচ্ছা, এইটা হচ্ছে অন্য যারা আছে, এটা মনে হয় কামাল ভাই ভালো বলতে পারে। কারণ হচ্ছে যারা এখানে ঢুকেনি তারা ভালো করে বলতে পারবে। একটা ফাংশনাল ব্লাইন্ডনেস আছে। তখন যারা আমি যখন লিখি আমার বানান ভুল হলে আমি ধরতে পারি না। ফাংশনাল ব্লাইন্ডনেস, অন্যরা বলতে পারবে এইটা। এই সচিবদের বলে যে ক্ষমতা আছে, আছে, কিন্তু যারা তাদের পেশার অপব্যবহার করে, মহিউদ্দিন, আমি তো নিজে দেখেছি, আমি এখন আজকে উদাহরণ দিতে পারি। আমি এখানে 5 নম্বরের সরকারি বাসায় থাকতাম, উনি পরে এমপি হয়েছে, উনি পুরো লিখে দিয়েছে যে আমার বাসা এটা। সুতরাং ক্ষমতা কাদের বেশি? আমলাদের বেশি না অন্যদের বেশি? না যারা রক কাটে তাদের বেশি? না যারা গুলি করে তাদের বেশি? না যারা ভালো মানুষকে চোর বানায়, চোরকে ভালো বানায় তারা বেশি? এটা চিন্তা করার বিষয়। আর একটা যেটা বলছিলেন, আমার অভিজ্ঞতায় বলে ওরকম গবেষণা নেই। আমি তো অনেকদিন ট্রেনিং এ যাই, দেখি যারা 4-5 বার দিয়ে, যারা বিসিএস হয়েছে 6 বার 7 বার দিয়ে, আমি দেখি তারা খুব ভালো করে না, তাদের বিহেভিয়ার প্যাটার্ন, সার্ভিসের রেকর্ডও ভালো না।
বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালি আমার কাছে তাই মনে হয়েছে। আর একটা বিষয় যেটা বলছে যে 50 বার পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন, তাহলে ওটাই তাদের সারা জীবন ওই কাজই করা লাগবে, সারা জীবন মেয়ে দেখা লাগবে, কিছু লোকের বিয়ে করতে আর পারবে না, তারপরে রিটায়ার করে তারা গ্র্যাচুইটির টাকা নিয়ে তারপরে বিয়ে করতে হবে অনেক লোককে। আমার কাছে তাই মনে হয়েছে শুনে। আমি সেটাতে মনে করি যে এটাতে আপনি আপত্তি কেন করছেন? আমি 55 বছর বয়সে বিয়ে করব, আপনার কি আপত্তি? না না, আমার আপত্তি হচ্ছে কি, তাহলে হচ্ছে লোক সংখ্যা চায়নার মতো অবস্থা হবে, জনসংখ্যা কমে যাবে, তখন অসুবিধা। যে কোনো দেশে একটা প্রোডাক্টিভিটি আছে, আমাদের দেশ উন্নত হতে হবে, মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে। সুতরাং মানুষ যদি এইটা নিয়ে চাকরি খুঁজবে 10 বছর যাবত, কোনো কাজ করবে না বা সামান্য কাজ করবে, আনপ্রোডাক্টিভ হবে, তাহলে কিভাবে সরকার যেটা বলছে সেটা হবে? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি 8 বছর লাগে পাশ করতে, তাহলে কি করে হবে? ওখানেই প্রেসার সৃষ্টি করতে হবে। আর আমি মাসুদ ভাইয়ের জন্য অপেক্ষা করব, পরীক্ষায় ফেল করলে যদি সমালোচনা করে তখন আমি একটু হাসবো, তার কারণ ওরাও গুড কোয়ালিটির, কোনো অসুবিধা নাই। না জনাব এখানে আপনাকে ধন্যবাদ। জনাব মাসুদ কামাল ভাই, আপনি একটু 2 মিনিট বলবেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি না, আপনি একটু নিরিবিলি 2 মিনিট একটু বলেন সার্বিক ব্যাপারটা নিয়ে। আমি একটা কথা বলি, শেষ কথাটাতে বলি, পরীক্ষা ফেল করলে হাসবো কেন? যে পরীক্ষা ফেল করবে সে তো স্টুডেন্ট, সে এইবার পরীক্ষা ভালো করে নাই, আগামীবার করবে। এটা তো আমাদের প্রধানমন্ত্রী ওদিন বলছেন, যারা ফেল করছে তাদেরকে সময় বোঝানো দেয় না, বলছেন তোমরা আগামীতে ভালো করবা। এটা হতেই পারে। ফেল করলে ভালো বলবে, একটা পরীক্ষায় শুনেন, একটা পরীক্ষায় পাস বা ফেল, এটা ওই ছেলে অথবা মেয়ের ক্যালিবারের কোনো কিছুই প্রমাণ করে না, কোনো কিছুই প্রমাণ করে না। সে মানুষ হিসাবে কেমন, সে জাতি গঠনে কতটুকু ভূমিকা রাখবে, তার কিছুই প্রমাণ করে। কিন্তু সেটা কেমনে পরিমাপ করবেন কামাল ভাই? মানুষ হিসেবে কেমন একটা মানুষ আপনি কেমনে পরিমাপ করবেন? আমি বলবো এই ঘটনাটাই বলেন না, তাহলে তো একটা পরীক্ষায় ফেল করলে মানুষের স্বামী বা স্ত্রীও মানুষকে পরিমাপ করতে পারে না, বাপ মাও পারে না। তার প্রতি কেউ হাসে, একটা পরীক্ষায় ফেল করলে যদি তাকে উল্লেখ করে কেউ হাসি দেয়, মৃদু হাসিও দেয়, ওর যে নিষ্ঠুরতার কিছু, আমাকে 2 মিনিট বলতে দেন প্লিজ। সময় চলে যাচ্ছে, কিন্তু আমি 2 মিনিট বেশি বলতে পারবো না। আপনি ভুল বলছেন, আমাকে বলতে দেন। বিকৃত বলছেন। আমি বলেছি না, আপনি ভুল বলছেন না। আমি বলেছি কারণ আপনি আবার 2 মিনিট বলবেন যে আমরা একটু কথা শুনলে বিকৃত না, ফেল করলে যদি আমি যেটা বলছি ফেল করলে বিপক্ষে বললে আমি হাসবো। আচ্ছা ঠিক আছে, ইস্যুটা হলো কি? জি বলেন কামাল ভাই, মানুষের কামাল ভাই আপনি বলেন। হ্যাঁ কামাল ভাই আপনি বলেন। কামাল ভাই বলেন। মানুষের সবচেয়ে বড় কথা হলো, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গটাই বলি। বিষয়টা হলো এত ছেলে মেয়ে তারা 35 বছর যে চাচ্ছে, এটা চাচ্ছে কি? এটা চাওয়ার কারণটা কি? তাদের মধ্যে কোনো ধরনের বদমতলব আছে? মতলবটা কি? তারা কি দেশটাকে পিছিয়ে নিতে চায়? তারা কেন চাচ্ছে? দেখেন, আমি এমন একটা ছেলেকে চিনি যে বাসায় কোনোদিন রাত্র 10টা-11টার আগে ফিরে না। কেন ফিরে না? তার বাপ মা বলে বাসায় ফিরে না, কই থাকে? আমি ওকে জিজ্ঞাসা করছি, তুমি কেন বাসায় আগে ফিরো না? সে বলে কি, বাসায় ফিরলে আমাকে জিজ্ঞাসা করা হয় তুই কি চাকরি বাকরি কিছু পাইলি, তুই কি করতেছস? এই প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে সে পার্কে পার্কে ঘুরে। আপনি একটা সমাজকে 30-এর পরে 30 থেকে 35-37-এর একটা বিরাট জনগোষ্ঠীকে আপনি এভাবে হতাশায় ঠেলে দিচ্ছেন। একদিন এরা কিন্তু ডিরেল হয়ে যেতে পারে। এই ছেলেদের দায়িত্ব রাষ্ট্র নিবে না? এরা কি অন্য দেশের লোক? আপনি কি বলতে চাচ্ছেন কামাল ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে বয়সটা বাড়ানো হলে সে অন্তত তার পিতামাতাকে বলতে পারবে যে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি? আমি চেষ্টা করতেছি, বিসিএস না, নট অনলি বিসিএস, মানে সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছি, সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছি, এইটা সে বলবে। সরকারি চাকরি না, ব্যাংকের চাকরিও, ব্যাংকের চাকরিও এখন ওই সরকারি বেসরকারি, মানে আমি চাকরির জন্য চেষ্টা করতেছি, এইটা সে বলবে। চেষ্টা করতেছি, এইটা সে বলতে পারবে। চেষ্টা করে শুধু আমার মনে হয় হয়ে গেছে, তোমার আর কিছু করার নাই। আমার মনে হয় যে এই যে চেষ্টা করতেছি এইটা বলতে পারাটা, জনাব এনায়েত খান, আপনি কি 30 সেকেন্ড বলবেন যে আপনি একটা মানুষকে এই জায়গাটা থেকে কেন বঞ্চিত করবেন? আমি সিভিল সার্ভিসে এসেছি মিডিওকার, সুতরাং এটা শোনার পরে আমার মাথায় এসব ধরে না, হাই থট আমার মাথায় ধরে না, আমি বলতে পারছি না কিছু। ধন্যবাদ। না আপনি ভিডিওকার তো এটা বলা হয় না। সিভিল সার্ভিসে সবচেয়ে বড় আমার মাথায় ধরে না যে পরীক্ষা দেবে 10 বছর ধরে, এটা তো আমি কিছুই বুঝতে পারিনি। এটাতে কি উন্নতি হবে দেশের, কি তার উন্নতি হবে, কি তার মা বাবার উন্নতি হবে? সারাদিন সে লেফট রাইট করে বেড়াবে, আমার মাথায় এটা ঢোকে না।
আমার মনে হচ্ছে তাহলে আপনি মনে করছেন যে 30 বছর বয়স পার হলে একটা লোককে বলা উচিত যে তুমি আর ইউ আর গুড ফর নাথিং, তুমি এখন যদি অনেক ক্রিয়েটিভ হও, তুমি তোমার মতো করে চাকরি বা কাজ বা উপার্জন খুঁজে বেড়াও, এইটা ভালো হবে। কেন আপনি বলবেন সে এন্টারপ্রেনিয়র হবে, সে অনেক কাজ করতে পারবে, তার সরকারি চাকরির পিছনে কেন দৌড়াইতে হবে? আরো বহু কাজ আছে, সরকারি বেসরকারি সব চাকরিতে করবে, কিন্তু সরকারি বেসরকারি সব চাকরিতেই তো তার জন্য 10 বছর বসে থাকবে সে। না, আমি বুঝতে পারি না 10 বছর বসে থাকবে। এন্টারপ্রেনার হওয়া কি বাংলাদেশে এতই সহজ? জি, যাই হোক, এতই সহজ। আমি চাইলাম আমি এন্টারপ্রেনার হয়ে গেলাম, সহজ। আমিও তাহলে বুঝতে পারি না চাকরি পাওয়া এত সহজ। আমার মনে হয় কত কষ্ট লাগে আপনি কেমনে বুঝবেন? আমার মনে হয় যে আমরা আজকে অনুষ্ঠান শেষ করি, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি রিটায়ার করে এগ্রিকালচার এন্টারপ্রেনিয়র হচ্ছে আমার সকল খাবার প্রায় সব খাবার আমি জনাব এনায়েত খান, আপনার পরিচয় আলাদা, যাই হোক জনাব এনায়েত খান, অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, একা করি, এগ্রিকালচার অফিসিয়াল যাই না। জনাব মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কোন দেশ থেকে আমার এই ভিডিও ফুটেজটি দেখছেন, আমাদের এই টকশোটি দেখছেন, আপনি কোন দেশ থেকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি কি বাংলাদেশ থেকে দেখছেন নাকি ইন্ডিয়া থেকে দেখছেন? রিসেন্ট আমি দেখতেছি যে আমার এই ভিডিওগুলি বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ার মানুষ দেখে, বাংলাদেশের মানুষ তো অবশ্যই দেখে, সৌদি আরব থেকে দেখে। তো কে কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন বা দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে সবার প্রথমে আপনার কাছে এই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটি দেখতে পারবেন তখন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।